সব মাটির তৈরি আর চালগুলো খড়ের। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত রাতেও গ্রামটা ঘুমাচ্ছে না। বাইজা দেখেন, এত রাইতেও গ্রামের মানুষজন সব বাইরে ঘোরাঘুরি করতেছে। এই গ্রামের মানুষ কি ঘুমায় না নাকি? সত্যি, গ্রামের উঠোনগুলোতে এবং রাস্তায় অনেক মানুষের আনাগোনা, কিন্তু পরিবেশটা হাড়হিম করা। কেউ কোনো কথা বলছে না, কোনো বাড়ি থেকে আলো বা আগুনের ধোঁয়া বের হচ্ছে না। চাঁদের ফ্যাকাশে আলোতে মানুষগুলোকে কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য দেখাচ্ছে। একজন মহিলা কুয়া থেকে পানি তুলছে, কিন্তু বালতিটা যখন ওপরে এলো, রতন স্পষ্ট দেখলো বালতির তালাটা ভাঙা। সেখান থেকে কোনো পানি পড়ছে না। তবুও মহিলাটা শূন্য বালতিটাই ঢেলে দেওয়ার ভান করছে। আর একটু সামনে একজন কামার লোহা পেটাচ্ছে, হাতুড়ি দিয়ে লাল লোহার উপর আঘাত করছে, কিন্তু কোনো টং টং আওয়াজ বের হচ্ছে না। পুরো গ্রামটা যেন একটা বোবা ছবি। ভাইজান, আমার শরীরটা কেমন জানি অবশ হইয়া যাইতেছে। এই গ্রামের মানুষগুলা কোনো কথা কয় না কেন? আর তাকে চেহারা এমন সাদা ফেস ফেসা কেন? আমি তো কিছুই বুঝবার পারতাছি না রে। চাচা মিয়া, আপনার গ্রাম তো আইসা পড়ছে। আপনার বাড়ি কোনটা? বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিল না। করিম পেছনে ফিরে তাকালো বৃদ্ধের সাথে কথা বলার জন্য, কিন্তু পেছনে তাকাতেই করিমের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভ্যানের পেছনে কেউ নেই, বৃদ্ধ লোকটা সম্পূর্ণ উধাও। ভাইজান, এই বুইরা লোকটা কই গেল? ও তো ব্যান্দাইকা নামে নাই। রতনের চিৎকারে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা সব মানুষ হঠাৎ করেই তাদের কাজ থামিয়ে দিল। তারা সবাই একসাথে কোনো যান্ত্রিক মেশিনের মতো ধীরে ধীরে মাথা ঘুরিয়ে করিম আর রতনের দিকে তাকালো। তাদের সবার চোখগুলো ঘোলাটে সাদা, চোখের কোনো মনি নেই। আর ঠিক তখনই করিমের নজর পড়ল সামনের উঠানে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। লোকটার গলার বাঁ দিকে একটা বড় কাটা দাগ। করিম সেই লোকটাকে চেনে। রতন, ওই যে দেখ, উঠানে যে লোকটা খাড়াই আছে, ওইটা তো সোবান মিয়া। সোবাহান মিয়া? কোন সোবাহান মিয়া ভাইজান? গত বছর বর্ষাকালে গলা কাটা অবস্থায় যেই লাশটা আমরা দাফন করছিলাম, এইটা তো সেই সোবান মিয়া। আমরা জ্যান্ত মানুষের গ্রামে নাই, আমরা মরা মানুষের গ্রামে ঢুইকা পড়ছি। মরা মানুষের গ্রাম? ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? ওই যে দেখেন, ওই মহিলাটা আমাকে দিকে আগাই আসতেছে। করিম আর রতন দেখলো গ্রামের সেই ঘোলাটে চোখের মানুষগুলো এবার আর দাঁড়িয়ে নেই। তারা খুব ধীর কিন্তু ভারী পদক্ষেপে ভ্যানের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তাদের হাঁটার মধ্যে কোনো স্বাভাবিক ছন্দ নেই। মনে হচ্ছে যেন বাতাস তাদের ঠেলে ঠেলে সামনে নিয়ে আসছে। তাদের চোখে কোনো মায়া নেই, আছে এক শূন্য মৃত দৃষ্টি। রতন, ভ্যান ঘোরা, জলদি ভ্যান ঘোরা, আমাগ ওইখান থেকে বাইর হইতে হইব। রতন কাঁপা কাঁপা হাতে ভ্যানের হাতল ধরে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু ভ্যানটা যেন মাটির সাথে শেকড়ে গজিয়ে আটকে গেছে। রতন তার সর্বশক্তি দিয়ে টানলেও ভ্যানটা 1 ইঞ্চিও নড়ল না।